আসসালামু আলাইকুম লিসেনার্স। দ্য হরর ইউনিভার্স বাই তুষার থেকে আমি এহসান আছি আজ আপনাদের সাথে। কিছুদিন আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম ভেড়ামারা থেকে রহমান ভাইয়ের পাঠানো একটি ঘটনা, যেই ঘটনার সাথে যুক্ত ছিল কেয়ারটেকার আবু মিয়া। সেই ঘটনা আমরা ওই দিন শেষ করতে পারিনি, সম্পূর্ণ আমাদের হাতে এসে পৌঁছায়নি ঘটনা সেদিন। তো আমাদের হাতে এসে পৌঁছানো মাত্রই আমরা ঘটনাটি রেকর্ড করতে বসেছি এবং আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আশা করি আপনাদের পরের পার্টটুকু শুনে আরো ভালো লাগবে। তো চলে যাচ্ছে আমি সরাসরি ঘটনাতে, আমাদের সাথেই থাকুন। ওই দিনে কিছুদিন আগে আমরা যখন শেয়ার করেছিলাম ঘটনাটা, তখন একটা পর্যায়ে ছিল যেখানে রহমান সাহেব তিনি ঘরের ভিতরে আটকা ছিলেন এবং তার বাবা মা সহ ঘর বন্দি করা ছিল, দরজা বন্ধ করা ছিল এবং তার বাবা মা তাকে দরজা খুলতে নিষেধ করছিল। দরজার বাইরে শব্দ হচ্ছিল টক টক। তো ওই অবস্থা থেকে আমি শুরু করছি। হঠাৎ করেই যে রহমান সাহেব তাদের পাশের কোয়ার্টারে বলা যায় যে মানুষ ছিল না, কিন্তু ওই দিন দরজায় যখন শব্দ হয় তখন জানালার পাশ দিয়ে দেখতে পান যে তাদের পাশের কোয়ার্টারে অনেক মানুষের উপস্থিতি। তো এটা আগে তারা কখনো দেখে নাই যে এত মানুষ তাদের পাশের কোয়ার্টারে রয়েছে। এবং তারা দেখে যে তাদের পাশের কোয়ার্টার থেকে দলে দলে মানুষ আসছে তাদের বাড়িতে, আর সকলের পোশাকই একই ধরনের। অদ্ভুত ধরনের একটা আলখেল্লা পরা আছে সবাই, কালো রঙের একরকম পোশাকে পুরো শরীর ঢাকা তাদের। আর মেইন গেটের কাছে দাঁড়িয়ে আছে আবু মিয়া, সে সবাইকে স্বাগত জানিয়ে ভিতরে আনছে। এতগুলো মানুষ জমা হয়েছে, অদ্ভুত ব্যাপার, একটা শব্দ হচ্ছে না। সবাই যদি চুপ করে থাকেও তবুও হাঁটা চলার একটা ন্যূনতম শব্দ তো হবে, তবু কোনো শব্দ নেই। কি হচ্ছে এসব? পাশের কোয়ার্টারের লোকগুলো কারা? আবু মিয়ার সাথেই বা তাদের কি সম্পর্ক? আমার মন বলছিল যে একটা ঘাপলা আছে, এই লোকগুলো কোনো অনৈতিক কাজের সাথে যুক্ত, আর যেগুলোর মূলে আছে এই আবু মিয়া। এই জন্য বেশি দিন এই কোয়ার্টারে কেউ থাকে না। আমার এখন কি করা উচিত এইসব ভাবছিলাম। এখনই নিজের উপস্থিতিতে জানিয়ে দিলে ওরা আরো বেশি সতর্ক হয়ে যাবে। তাই আমি চিন্তা করলাম আমি যা করব সব গোপনে করব, ওরা যেন কিছু টের না পায়। কালো রঙের একটি ওড়না ভালো করে গায়ে জড়িয়ে নিলাম, যাতে করে অন্ধকারে বোঝা না যায়। নিজের নিরাপত্তার জন্য হাতে একটা বড় টর্চ আর একটা চাকু আর একটা এক প্যাকেট মরিচের গুঁড়া সাথে নিলাম। কোনো ঝুঁকি নেওয়া যাবে না। আয়াতুল কুরসি পড়ে শরীরে একটা ফু দিয়ে নিলাম। বাহাদুর আর রানীকে এক নজর দেখেই ঘর থেকে বেরিয়ে গেলাম আমি অতি সন্তর্পণে, যাতে বাড়ির কারো ঘুম ভেঙে না যায়। ঘড়িতে সময় তখন প্রায় 2:45। আসলে আপনাদের জানিয়ে নিই, গত পর্বে আমরা শেয়ার করেছিলাম যে বাহাদুর আর রানী হলো রহমান সাহেবের পোষা দুইটি কুকুর, যাদেরকে তিনি খুবই পছন্দ করতেন। এবং এর মধ্যে রানী নামের যে কুকুরটি, সেটি হচ্ছে অন্তঃসত্ত্বা ছিল। আস্তে আস্তে তো পরবর্তী চলে যাই আমরা ঘটনাতে। তো রাত 2:45 বাজছিল তখন। রহমান সাহেবের কাছে মনে হচ্ছিল যে পাশের কোয়ার্টার থেকে অনেক মানুষ তাদের বাসাতে আসছে, কিন্তু কোনো শব্দ হচ্ছে না, শুধু দরজাতে টক টক শব্দ হচ্ছিল। কিন্তু পরবর্তীতে আর কোনো শব্দ পাওয়া যায় না, শব্দ থেমে গেলে তাই তিনি জানালা দিয়ে দেখেন যে অনেকগুলো মানুষ এসেছে বাড়িতে, কিন্তু কোনো শব্দ নেই। তো আর আবু মিয়া হচ্ছে দরজার একদম, মানে তারা তো 2 তলাতে থাকতো, নিচতলাতে আবু মিয়া ছিলেন এবং সবাইকে আমন্ত্রণ জানাচ্ছিলেন এখানে আসার জন্য, তিনি অভ্যর্থনাও জানাচ্ছিলেন। যাই হোক, এই ঘটনা দেখে রহমান সাহেব তার আম্মার একটি ওড়না গায়ে জড়িয়ে নিয়ে ভালোভাবে বের হয়ে যায় আয়াতুল কুরসি পড়ে। আস্তে আস্তে পা ফেলে আবু মিয়ার ঘরের সামনে চলে আসলাম আমি। ভয় পাচ্ছিলাম ভীষণ, যদিও আমি বেশ সাহসী মানুষ, তবুও কোথাও যেন মনের মধ্যে কু ডাকছিল। একবার মনে হচ্ছিল ফিরে যায় এখান থেকে, কি দরকার ঝামেলায় জড়ানো। আবু মিয়া তো আর কোনো ক্ষতি করছে না আমাদের, খুব তাড়াতাড়ি এখান থেকে চলে যাব আমরা। কিন্তু আমার অতি উৎসাহী মনটাকে নিয়ে আর পারছিলাম না। কি হয় শেষমেশ জানতেই হবে আমাকে, না হলে কোনোভাবেই শান্তি পাবো না। খুব দুশ্চিন্তায় ছিলাম। আবু মিয়ার ঘরের দরজা
যদি ভিতর থেকে বন্ধ থাকে তাহলে তো কিছুই শুনতে বা দেখতে পাবো না। কিন্তু বেশ আনন্দের সাথে আমি দূর থেকে লক্ষ্য করলাম ঘরের দরজা প্রায় অনেকটা ফাঁকা রয়েছে, অর্থাৎ ঘরের দরজা খোলা এবং একটু ফাঁকা দিয়ে অনেক কিছু দেখা বা শোনা যাবে এরকম একটা অবস্থা। আমি খুব সাবধানে পা টিপে টিপে দরজার বাইরে একটা নিরাপদ জায়গা খুঁজে নিলাম, সেখান থেকে আমার সব দেখতে সুবিধা হবে। আবার যদি ধরা পড়ে যাই তো পালাতেও সুবিধা হবে। আমি উঁকি মেরে ঘরের ভিতরটা দেখার চেষ্টা করলাম। ঘুটঘুটে অন্ধকার না হলেও মোটামুটি ভালোই অন্ধকার ছিল, কিন্তু দেখা যাচ্ছে ভেতরের সবকিছু, কারণ বেশ কিছু মোমবাতি জ্বলছিল ভিতরে। ঘরের মেঝেতে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে বেশ কিছু মোমবাতি, আর সেগুলোকে ঘিরেই গোল হয়ে বসে আছে প্রায় গোটা 20 মানুষ, যাদের মধ্যমণি হয়ে বসে আছে আবু মিয়া। আবু মিয়ার গায়েও একই ধরনের পোশাক। কিছুতেই মাথায় আসছে না এরা কারা, কি উদ্দেশ্য এদের। আরো অবাক হয়ে লক্ষ্য করলাম ওই মানুষগুলোর মধ্যে শুধু পুরুষ না, মহিলা মানুষও আছে। সবাইকে দেখতে খুব খুশি খুশি লাগছিল, কিন্তু কারো মুখে কোনো কথা নেই, একদম চুপ সবাই। আবু মিয়াকে দেখলাম মুখে কি যেন বিড়বিড় করে পড়ছে, আর মেঝেতে একটা লাল ইট দিয়ে কি সব আঁকি বুকি করছে। কেমন ধরনের একটা নকশা যার কোনো আগা মাথা নেই। বাকি সবাই উৎসুক হয়ে সেই নকশা আঁকা দেখছিল। কতক্ষণ এভাবে দাঁড়িয়েছিলাম আমি জানি না। হঠাৎ ওই মানুষগুলোর মধ্যে বয়স একজন বলল, আবু, 3টা বাজতে আর মাত্র 5 মিনিট বাকি, তাড়াতাড়ি হাত চালাও। আমি ভুরু কুঁচকে তাকালাম, কি হবে 3টা বাজলে। ভিতর ভিতর দারুণ উত্তেজনা অনুভব করলাম। হঠাৎ ভিতর থেকে একটা মেয়ের কান্নার আওয়াজ শুনে ভয়ে আমার মেরুদণ্ড বেয়ে শীতল একটা স্রোত নেমে গেল। এখানে মেয়ের কান্নার আওয়াজ আসলো কোথা থেকে? ওদের মধ্যে একজন বলল, কেউ কিছু সন্দেহ করেনি তো আবু? ছেলেটা সন্দেহ করেছিল, আমার কাছে বিড়ালগুলো সম্পর্কে জিজ্ঞেসও করেছিল। আর সারাদিন ওকে মন্ত্র পড়ে নিজের মধ্যে থেকে নিয়ন্ত্রণ করে রেখেছিলাম। ও কিচ্ছু করতে পারবে না, এই বলে বিচ্ছিরি একটা শব্দ করে ফিক করে হেসে উঠল আবু মিয়া। আমি ভয়াবহ ভাবে চমকে উঠে তাকালাম। তার মানে সব পূর্ব পরিকল্পিত। বিড়ালগুলোকে ওভাবে আবু মিয়াই মেরেছে, আর আমাকে আর সারাদিন আবু মিয়াই নিয়ন্ত্রণহীন করে রেখেছিল। লিসেনার্স, একটু জানিয়ে নিই আপনাকে, গত পর্ব শুনলে আপনি বুঝতে পারবেন যে সাহেবের 2টি কুকুর, রানী এবং বাহাদুর, তারা অসুস্থ হয়ে পড়ে তাদের এই কোয়ার্টারে আসার পর থেকে। এবং এছাড়াও রহমান সাহেব একদিন অনেকগুলা বিড়াল তাদের বাসার কোয়ার্টারের নিচতলায় মরে পড়ে থাকতে দেখে, এবং এটা সম্পর্কে আবু মিয়াকে জিজ্ঞেস করলে আবু মিয়া কিছু জানেন না বলে তাকে জানান। তো এটা ছিল ঘটনার কিছু অংশ, যেটা আপনাদের মনে করিয়ে দিলাম। আমরা মূল ঘটনাতে চলে যাচ্ছি। তো একটা সময় আমার মনে হলো যে আসলে আমাকে নিয়ন্ত্রণহীন করে রেখেছিল তাহলে কে এই আবু মিয়া, কিসের এত ক্ষমতাধর। আকাশ পাতাল ভাবছিলাম। হঠাৎ দেখি ভিতরের ঘর থেকে টানতে টানতে একটা মেয়েকে নিয়ে আসছে 2টা মহিলা। মেয়েটার মুখ দেখে আমি চমকে গেলাম। মোমবাতির আলোয় কি রূপবতী না লাগছে তাকে। লম্বা চুল, দুধে আলতা গায়ের রং, বড় বড় চোখ, তার শরীরের নাম মাত্র পোশাক। মেয়েটা আকুল হয়ে নিজের শরীর ঢাকার চেষ্টা করছে, তাই দেখে লোকগুলো বিশ্রী ভাবে হাসছে। আমার মাথায় কিচ্ছু আসছিল না। কি করা উচিত আমার এখন? আব্বা আম্মাকে ডাকবো, কিন্তু তাদের দুজনেরই বা কি এমন ক্ষমতা? আশেপাশেও এত রাতে কোনো মানুষ পাওয়া যাবে না, চিৎকার করলেও। এই মেয়েটার সাথে এরা কি করতে চলেছে? আমি কিভাবে বাঁচাবো এখন এই মেয়েটাকে? 3টা বাজতে আর 2 মিনিট বাকি। যে যার অবস্থানে চলে যাও দ্রুত। আবু মিয়ার কথা শেষ না হতেই লোকগুলো উঠে দাঁড়িয়ে পড়লো। কেমন একটা অদ্ভুত আওয়াজ করতে লাগলো মুখ দিয়ে। মেয়েটা অসহায় ভাবে নিজেকে ছড়ানোর চেষ্টা করছিল ওদের হাত থেকে, কোনোভাবেই পেরে উঠছিল না। এভাবে একে একে সবাই ছোট্ট ঘরটার মধ্যে নকশাটার কোনায় কোনায় এক একজন দাঁড়িয়ে পড়ল। মহিলাদের মধ্যে একজন মেয়েটাকে জোর করে চেপে বসিয়ে দিল, হাতটা ঠিক নকশাটার ঠিক মাঝে। তার চারপাশে জল জল করছে মোমবাতিগুলো। আমার হাত পা কাঁপছিল থরথর করে। জানি না মেয়েটার সাথে কি হতে চলেছে। আমি কি মেয়েটাকে বাঁচাবো? আমি কি পারবো এতগুলো মানুষের সাথে? আমি নিজেও তো বিপদে পড়বো।
আমার আব্বা আম্মা কোনোদিনও জানতে পারবে না তাদের ছেলেটা কোথায় গেছে। কিন্তু এমন অবস্থায় একটা মেয়েকে হয়ে ফেলে চলে গেলে আমি নিজেও তো কখনো নিজেকে ক্ষমা করতে পারবো না। আমার মন বলছিল ৩টা বাজলেই এই মেয়েটার সাথে ভয়ানক কিছু হতে চলেছে, যা করার আমাকে এখনই করতে হবে। কিন্তু আমি কি করব? মেয়েটা চিৎকার করে উঠলো হঠাৎ, সবার সামনে হাত জোড় করে বলল, আমাকে ছেড়ে দাও তোমরা, আমি কাউকে কিছু বলবো না তোমাদের কথা, আমাকে মেরো না, আমাকে এখান থেকে যেতে দাও। আবু মিয়া সহ চারপাশের লোকগুলো খিক খিক করে হেসে উঠলো মেয়েটার কথা শুনে। বয়স্ক লোকটা একটা মোটা ছুরি এনে আবু মিয়ার হাতে দিল। মোমের আলোয় চকচক করে উঠলো ছুরিটা। আমি চমকে উঠলাম আবার। তবে কি এই ছুরি দিয়ে মেয়েটাকে খুন করবে এরা? আমাকে দেখতে পেলে তো আমাকেও মেরে ফেলবে। আবু মিয়া বিড়বিড় করে আবার কি যেন মন্ত্র পড়তে লাগলো। সেই সাথে তালে তালে একই মন্ত্র বাকিরাও পড়তে শুরু করলো। ৩টা বাজতে আর মনে হয় কয়েক সেকেন্ড বাকি। আমি ঠিক করলাম আমার আব্বাকে ডেকে আনবো দৌড়ে। দৌড়ে যেয়ে আব্বা পুলিশকে ফোন দিবেই, এই চিন্তাটা আগে কেন মাথায় এলো না? কি ভুলটাই না করেছি। পুলিশ এলেই এরা ঠিকঠাক ঠান্ডা হয়ে যাবে। আর বেশি সময় নেই, এক্ষুনি আব্বাকে ডেকে আনতে হবে এই ঘরের সামনে। কিছু সময় এদের ভুলিয়ে রাখতে হবে, ভয় পেতে দিয়ে এর মধ্যে পুলিশ চলে আসবে। আমি পিছিয়ে ফিরতে যাব, ঠিক এমন সময় আমার ঘাড়ে কারো একটা অত্যন্ত ঠান্ডা বরফ শীতল হাতের ছোঁয়াপে চমকে উঠে আমি। আমার হৃৎপিণ্ড গলার কাছে এসে ধক ধক করতে থাকে। তুই কে? এখানে কি করিস? ভারী একটা মোটা গলার আওয়াজ পেলাম পেছন থেকে। সেই আওয়াজ শুনে ভিতরের লোকগুলো চমকে ওঠে। সবাই অদ্ভুত ভাবে চোখ সরু করে দরজার বাইরে আমাকে দেখতে পায়। আমি বুঝতে পারলাম আজই হয়তো আমার জীবনের শেষ দিন। আমাকে ঘিরে পিশাচের মতো দেখতে মানুষগুলো দাঁড়িয়ে আছে সবাই। নারকীয় এক নিস্তব্ধতা ঘর জুড়ে। সবার দৃষ্টি একরকম, সেই চাহনিতে না আছে কোনো রাগ, না আছে কোনো ভালোবাসা, তবুও সেই নির্লিপ্ত দৃষ্টিতে এমন কিছু আছে। আমি তাকাতে পারছিলাম না সেদিকে। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। আমার চারপাশে টিম টিম আলোয় জ্বলছে মোমবাতিগুলো। আর যে মেয়েটার সাথে খারাপ কিছু হতে যাচ্ছিল তাকে ফেলে রাখা হয়েছে একপাশে একটা শক্ত রশি দিয়ে বেঁধে। ডুবন্ত মানুষ বেঁচে থাকার জন্য যেমন খড়কুটো আঁকড়ে ধরতে চায়, মেয়েটিও বোধ হয় তাই। হয়তো আমাকে অনেক ভরসার কেউ ভাবছে, কিন্তু আমিও যে তার মতো জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি আমি বেশ ভালো করেই বুঝতে পারছি। যে লোকটা আমাকে ধরে এখানে এনেছে সে মনে হয় এই দলের লিডার টাইপ কিছু। ওরা শুনে মনে হয় বিশাল দেহের কুস্তিগীর ধরনের চেহারা হবে। অবাক ব্যাপার, অত্যন্ত বয়স্ক একজন লোক, কালো একটা সেলাইবিহীন কাপড় দিয়ে কোনো রকমের শরীরটা ঢেকেছে। বয়সের ভারে নুয়ে পড়েছে শরীর, একটা লাঠিতে ভর করে দাঁড়িয়ে আছে। আবু, তোমার উপর ভরসা করে কি তবে ভুল করেছে আমি? নীরবতা ভাঙলো লোকটা। সেই পাঁচ খাই গলা। আমি চমকে উঠলাম। এমন প্রবীণ একজন মানুষ, তার এমন কণ্ঠ কিভাবে হয়? আমতা আমতা করে আবু মিয়া বলল, জনাব, আমি কি করব? মফস্বলে এমন একটা পরিত্যক্ত বাড়ি আর কোথায় পাবেন আপনি? এখন অফিস থেকে যদি নির্দেশনা আসে এখানে মানুষ থাকবে, আমি কি করতে পারি? আমি চোখ লাল করে তাকালাম আবু মিয়ার দিকে। তার মানে কি অফিস কোয়ার্টারকে পরিত্যক্ত বানিয়ে এরা এভাবে ব্যবহার করছে? কিন্তু কি করে এই বাড়ির মধ্যে? আবু মিয়া গাল চুলকাতে চুলকাতে আমার দিকে তাকিয়ে বলল, বেশি কৌতূহল থাকা কিন্তু ভালো না, বুঝছেন? আপনি বেশি কৌতূহল দেখিয়ে ফেলেছেন। কিন্তু আপনি বোধহয় জানেন না এই ঘরটা মৃত্যুকূপ। এই দলের সদস্য ব্যতীত যারা এই ঘরে ঢোকে তাদেরই মৃত্যুবরণ করতে হয়। আমার হৃৎপিণ্ড গলার কাছে এসে যেন ধক ধক করা শুরু করলো। আমাকে কি এরা মেরে ফেলবে? আমি আমার মায়ের কাছে কোনোদিন যেতে পারবো না আর। কেউ তো জানতেও পারবে না আমি এখানেই শেষ হয়ে গেছি। আপনারা কি করেন এখানে? এরাই বা কারা আবু চাচা? আমি জিজ্ঞেস করলাম। এখানে আসার পরেই প্রথম আমি একটা কথা বললাম, আমি খুব শক্ত ধাঁচের একজন মানুষ। এত সহজেই আমি হার মানবো না। মরলে এদের কয়েকটাকে নিয়েই মরবো। আমার কথা শুনে সবাই চোখ গোল গোল করে আমার দিকে তাকালো। যেখানে আমার ভয়ে তাদের পায়ে পড়ে যাওয়া উচিত সেখানে আমি জোর গলায় কথা বলছি এটা যেন কেউ মানতে পারছে না।
আবু মিয়া তাদের দাঁত চেপে বলল, আপনার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি। আপনাদের কোনো ক্ষতি করতে আমি চাইনি, কিন্তু নিজেই যখন নিজের পায়ে কুড়াল মারলেন, এখন আর কিচ্ছু করার নেই আমার। আবু, তুমি কি বুঝতে পারছো কত বড় সর্বনাশ হয়ে গেল আমাদের? বুঝতে পারছো তুমি? ঠিক 3টার সময় কুমারী নারীকে যেখানে তার উদ্দেশ্যে বলি দেওয়ার কথা, সেখানে এত বড় একটা বাধা হইল। কি হবে এর পরিণাম জানো তুমি? আমাদের কাউকে ছেড়ে দিবে না, কাউকে না। বৃদ্ধ লোকটা এটা বলেই খক খক করে বিশ্রী আওয়াজে কাশতে শুরু করে দিল। আমি যেন অবাক হওয়ার মাত্রাও ছাড়িয়ে ফেলেছি। কুমারী মেয়েকে বলি মানে কি এটার? এই মেয়েটাকে কারো উদ্দেশ্য বলিতে চেয়েছিল তাহলে এরা? আমি বিস্ফোরিত চোখে তাকালাম আবু মিয়ার দিকে। তোতলাতে তোতলাতে বললাম, কি হচ্ছে আবু চাচা? বলি দিবেন মানে? একটা জলজান্ত মানুষকে আপনারা বলি দিবেন? আপনারা কি মানুষ? আমার কথা শুনে সবাই খুব অদ্ভুত ভাবে তাকালো আমার দিকে। প্রায় মিনিট 2 সবাই চুপ করে থাকলো। হঠাৎ সবাই একসাথে শব্দ করে হাসতে শুরু করলো। সেই হাসির শব্দে আমার আত্মা কেঁপে উঠছিল। একেই বুঝি বলে পৈশাচিক হাসি। মেয়েটার দিকে তাকিয়ে দেখলাম সেও আমার দিকে তাকিয়ে আছে অদ্ভুত ভাবে। ছোট্ট একটা দীর্ঘশ্বাস ছাড়লো শুধু। হাসি কোনো রকমে থামিয়ে ওদের মধ্যে থাকা একটা মহিলা বলল, তোমার ধারণা আমরা কি মানুষ? আমি ভয়াবহ ভাবে চমকে উঠলাম এবং তাকালাম ওই মহিলার দিকে। মানুষ না মানে? দিব্যি দেখছি মানুষের মতো চেহারা। নিশ্চয়ই আমাকে ভয় দেখানোর চেষ্টা করছে এরা। বৃদ্ধ লোকটা দাসী শ্রেণীর এক মহিলাকে বলল, যাও ভেতর থেকে আমার জন্য এক পেয়ালা রক্তরস পানীয় আনো, গলা ভিজিয়ে নিয়ে আগে। অনেক বড় বিপদ আসতে চলেছে, এর আগে মাথা ঠান্ডা করতে হবে। মহিলা চলে গেল ভেতরে। আমার গা গুলিয়ে বমি আসলো। রক্তরস পানীয় আবার কি? আবু চাচা বৃদ্ধের কাছে এসে বলল, এখন কি হবে জনাব? তিনি কি আমাদের উপর রেগে যাবেন? আমাদের মেরে ফেলবেন? বৃদ্ধ লোক কিছুই বলল না, চুপ করে অন্যদিকে তাকিয়ে জোরে জোরে নিঃশ্বাস ছাড়তে লাগলো। মহিলা ভেতর থেকে একটা পেয়ালায় খুব কি বিদঘুটে রঙের একটা পানি এনে দিল। কি বিশ্রী একটা গন্ধ আসতে থাকলো ওটা দিয়ে। আমি আর ধরে রাখতে পারলাম না, ওখানে দাঁড়িয়ে হর হর করে বমি করে দিলাম। ওদের দলের সবাই কিছু বলল না, ভ্রু কুঁচকে তাকালো শুধু। বৃদ্ধ পাত্রে একটা চুমুক দিল। বৃদ্ধ পাত্রে একটা চুমুক দিয়ে বলল, বিড়ালগুলো সূক্ষ্ম ধরনের ছিল, রক্ত মজা না, আগের বার একটা বেশ মজার ছিল আবু। আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। এই কি পিশাচের ডেরায় এসে পড়লাম আমি? আমি কোন নিজে থেকে নিজের জীবন বিপন্ন করে দিলাম এই ভয়াবহ মানুষগুলোর মাঝে। আচ্ছা, আদৌ কি এরা মানুষ? তো পেয়ালার পুরোটা পানীয় বৃদ্ধ শেষ করার পর বাকিদের দিকে তাকিয়ে বলল, শোনো সবাই আমার কথা। তিনি আমাদের উপর ভীষণ রুষ্ট হয়েছেন। তিনি চাইলে আমাদের ধ্বংস করে দিতে পারেন। আমরা আমরা যা চাই তা তো পাবোই না, উল্টো আমরা শেষ হয়ে যাব। আর সব হয়েছে এই মানুষটার জন্য। বলেই সে আমার দিকে তাকালো এক ভয়ঙ্কর দৃষ্টিতে। আবু মিয়া এবার বৃদ্ধের পায়ের কাছে এসে বলল, তবে এখন কি করব জনাব? আপনি বলে দিন, এর থেকে পরিত্রাণের উপায়। আমার ভুল হয়ে গেছে, একটা উপায় আছে, তাকে দ্বিগুণ খুশি করতে হবে। সবাই একসাথে বলে উঠলো, কিভাবে জনাব, কিভাবে? লোকটি বলল, ওই মেয়েটার সাথে এই ছেলেটাকেও আমরা বলি দিব তার উদ্দেশ্যে। আমার বুক কেঁপে উঠলো। কিভাবে বাঁচাবো নিজেকে এখন? বাকি সবাই খুশিতে হাততালি দিয়ে উঠলো। আমি হতভম্ব হয়ে তাকালাম আবু মিয়ার দিকে। সে তো আমাকে বাঁচাতে পারে, কিন্তু না, সবার সাথে সেও হাততালি দিচ্ছে। আমি চিৎকার করে বললাম, আমার বাবাকে চিনো না তোমরা? পুলিশে ধরিয়ে দিবে তোমাদের, কেউ বাঁচাতে পারবে না। সবাই আমার কথা শুনে হো হো করে হাসতে থাকে। চোখের পানি দিয়ে চলে আসে সবাই চোখের পানি চলে আসে সবার হাসতে হাসতে। আবু মিয়া বলল, তাই নাকি? তা তোমাদের মানুষ পুলিশ আমাদের জেলে ঢোকাবে, কিন্তু আমরা তো মানুষ নই। আপনারা তবে কি এরকম? এরপর আমি শুনলাম এমন কিছু কথা যা নিজের কানে না শুনলে কোনোদিন বিশ্বাস করতে পারতাম না। আমরা হলাম রাঘানিয়া, এক শ্রেণীর নেকড়ে। আমরা আমরা নিজেদের প্রয়োজনে মানুষের রূপ নিতে পারি, আর যার উপাসনা করি আমরা, তিনি আমাদের সেই শক্তি দিয়েছেন। আমরা তাকে সর্বোচ্চ খুশি করতে পারলে এই পৃথিবীর সব থেকে
আমরা তাকে সর্বোচ্চ খুশি করতে পারলে এই পৃথিবীর সবচেয়ে বেশি শক্তিধর হব আমরা। তাই আমরা তাকে খুশি করার জন্য এই মেয়েটাকে বলি দিতে এনেছি, কিন্তু তুমি মাঝে এসে সব নষ্ট করে দিয়েছো। তাই এখন তোমাকেও মরতে হবে, সাথে বলি হতে হবে তার উদ্দেশ্যে। আমি কাঁপতে কাঁপতে বললাম, কে সে, কার উদ্দেশ্যে? আবু মিয়া কিছু বলতে যাবে তার আগেই হঠাৎ করে দমকা হাওয়ায় সবগুলো মোমবাতি নিভে গেল। কেউ একজন শক্ত করে আমার হাত চেপে ধরলো। আমি হাত ছুটাতে চেষ্টা করলাম, কোনোভাবেই পারলাম না। তীব্র একটা গন্ধে বাতাস ভারী হয়ে আসলো। ধূপ ধাপ করে শব্দ হতে থাকলো, যেন কেউ দৌড়াচ্ছে ঘরের মধ্যে। আচমকা একটা কণ্ঠ শুনলাম, সে আসছে। কে আসছে? সারা ঘরে শুনশান নীরবতা। ঘটনার আকস্মিকতায় আমি জ্ঞান হারিয়েছিলাম। কতক্ষণ পর আমার জ্ঞান ফেরে আমি জানি না। যখন আমি জেগে উঠি, আমি নিজেকে একটা অন্ধকারে ঘরে হাত বাঁধা অবস্থায় পাই। ধাতস্থ হতে আমার মিনিট দুয়েক সময় লাগে। সেই পাশের কোয়ার্টার থেকে ঝাঁকে ঝাঁকে মানুষের কোয়ার্টারে আসা, তাদের উপর নজর রাখতে নিচতলায় আবু মিয়ার ঘরের সামনে আসা, তারপর আমাকে ধরে এই ঘরে নিয়ে আসা, সব মনে পড়ে যায় আমার। হালকা গোঙানি দিয়ে উঠি আমি। মাকে দেখতে আমার খুব ইচ্ছে করছিল। আমার গোঙানি শুনে পাশ থেকে একটা মেয়ের গলা কথা বলে উঠলো, ভাই তোমার জ্ঞান ফিরেছে? আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। আমি তাকিয়ে দেখলাম ওই মেয়েটা, তাকে পলিয়ে দেওয়ার উদ্দেশ্যে ওরা এখানে এনেছিল। আমি সেই মেয়েটা কথা বলছে। আমি কোন রকমের চোখ মেলে ওর দিকে তাকালাম। এই ঘরে আমরা দুজন ছাড়া আর কেউ নেই। বাকিরা কোথায় গেল তাহলে? কেন নিজের বিপদ ডেকে আনলে তুমি? সে আমাকে জিজ্ঞেস করলো। মেরে তো আমাকে ফেলবেই, আজ হোক কাল হোক, কিন্তু তুমি কেন এসবের মধ্যে নিজেকে জড়িয়ে নিজের জীবনটাও শেষ করে দিলে? এখন তো ওরা তোমাকেও মেরে ফেলবে। আমি স্মিত হেসে বললাম, ওরা আমার কিচ্ছু করতে পারবে না। আমার বাবা সকাল হলেই আমার খোঁজ করা শুরু করবে, এরপর পুলিশে খবর দিবে, এদের সবাইকে পুলিশ ধরে নিয়ে যাবে। আমাদের কোনো ক্ষতি হবে না, সব ভণ্ডামি এদের। অবিশ্বাসী দৃষ্টিতে আমার দিকে তাকালো মেয়েটা, এরপর ছোট্ট করে একটা দীর্ঘশ্বাস ছাড়লো। আমার হাতে নিজের হাত রেখে বলল, তোমাকে আমি এখন এমন কিছু কথা শোনাবো যা হয়তো তুমি বিশ্বাস করতে পারবে না। আমি ভ্রু কুঁচকে বললাম, কি কথা? যারা আমাকে এখানে ধরে এনেছে তারা কেউ মানুষ নয়। তোমাকে দেখে তো শিক্ষিতই মনে হয়, তোমাকে ওরা বললো ওরা মানুষ নয়, তুমিও সেটা বিশ্বাস করলে। ওরা আমাদের ভয় দেখানোর জন্য সব বলছে, আর কিছুই না। তুমি শোনো সেই কথা। আজ থেকে প্রায় 100 বছর আগের কাহিনী। হঠাৎ করে পাশাপাশি বিভিন্ন গ্রাম থেকে মাঝে মাঝেই মেয়েরা নিখোঁজ হয়ে যাচ্ছিল। তাদের হদিস পাওয়া যাচ্ছিল না কোনো। বেশ কিছুদিন পরে তাদের মৃতদেহ পাওয়া যেত নদীর পাশে বা ধানের খেতে। তাদের শরীরে এক বিন্দু রক্ত থাকতো না, গলা থাকতো কাটা, কালো কাপড় দিয়ে ঢাকা থাকতো তাদের শরীর। দিনের পর দিন এমন হতে থাকলে এই ঘটনা গ্রামগুলোর মধ্যে একটা ত্রাস সৃষ্টি করতে লাগলো। আর বলে রাখা ভালো, মেয়েগুলোর মধ্যে কেউ বিবাহিত ছিল না, সব কয়েকটা মেয়ে ছিল কুমারী। এই জন্য মেয়ের বাবারা সবাই পাগল প্রায় হয়ে গেছিল মেয়েদের বিয়ে দিয়ে দেওয়ার জন্য। তারা মনে করেছিল বিয়ে দিয়ে দিলেই বুঝি সব সমস্যার সমাধান হয়ে যাবে। ঠিকই একই দলে ছিল আমার দাদির নানা। দাদির মাকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগলেন তিনি। মাত্র কয়েকদিনের মধ্যে বিয়ে ঠিক করে ফেললেন। ঠিক গায়ে হলুদের রাতে হঠাৎ করে দাদির মা নিখোঁজ। তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না সে রাতে। আমি মন্ত্রমুগ্ধের মধ্যে এসব শুনছিলাম সব। তারপর কি হলো? দাদির মাকে পাওয়া যায় ঠিক 2 দিন পরে, কিন্তু আশ্চর্যের বিষয়, তিনি ছিলেন জীবিত। হঠাৎ একদিন সকালে চুল উস্কো খুস্কো অবস্থায় চিৎকার করতে করতে তিনি তার বাড়িতে আসেন, এসে অজ্ঞান হয়ে পড়েন। গ্রামের মানুষেরা তখন অন্য কিছু ভেবেছিল, মেয়ে হয়তো অন্য কোথাও পালিয়ে গিয়েছিল, সেখান থেকে এই অবস্থায় ফিরেছে সে। তাদের এক ঘরে করে দেওয়ার আলোচনাও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু দাদির মায়ের জ্ঞান ফেরার পরে সে এমন কিছু ঘটনা সবাইকে শোনায় যা মুহূর্তেই তোলপাড় করে দিয়েছিল গ্রামের মানুষগুলোকে। কি ঘটনার কথা বলেছিলেন তিনি, আমি জিজ্ঞেস করলাম। সেদিন গায়ে হলুদের রাতে দাদির মা পুকুরে হাত মুখ ধুতে গিয়েছিল। যদিও সে একা ছিল না, তার বোনরাও সাথে ছিল। বোনদের মধ্যে সবাই ছিল বিবাহিতা, একা তিনিই ছিলেন অবিবাহিত।
হঠাৎ পুকুর পাড় থেকে উঠে আসার পরেই তার মনে হলো তার বোনেরা কেউ নেই তার পাশে। পুরো জায়গাটাই সে একা। সে ভেবেছিল তার বোনেরা বোধহয় তার সাথে মজা করার জন্য তাকে একা রেখে চলে গেছে। সে যখন পুকুর পাড় থেকে উঠে আসতে লাগলেন, ঠিক তখনই তার মনে হলো তার চারপাশে কিছু প্রাণীর অস্তিত্ব। তিনি কিছুটা ঘাবড়ে যান, দ্রুত পুকুর পাড় থেকে উঠে আসার চেষ্টা করেন। কিন্তু ততক্ষণে তার চারপাশে কিছু কুকুর সদৃশ কালো জন্তুতে ভরে যায়। কুকুরের যে তারা ছিল আকৃতি অনেক বড়। দাদির মা ভীষণ ভয় পেয়ে যান ওই দৃশ্য দেখে। সাথে সাথেই অজ্ঞান হয়ে যান তিনি। যখন জ্ঞান ফেরে তখন তিনি এই মানুষের মতো জানোয়ারদের ডেরায় ছিলেন। আমি চোখ বড় বড় করে সব শুনছি। বিশ্বাস অবিশ্বাসের মাঝে দাঁড়িয়েছিলাম তখন। কোনটা বিশ্বাস করব? এই বিজ্ঞানের যুগে সব অতিপ্রাকৃত জিনিস, এই কোনটা বিশ্বাস করবো যা চোখের সামনে দেখতে পাচ্ছি? আমার মাথা কাজ করছিল না। ফিসফিস করে বললাম, উনি কিভাবে ছাড়া পেয়েছিলেন এদের ডেরা থেকে? একটা দীর্ঘশ্বাস ফেলে মেয়েটা বলল, সেই কথা আমি জানি না, আমাদের কখনো জানানো হয়নি। এসব কথা আমার দাদির মুখে শোনা। তবে একটা ব্যাপার আমি জানি, এই রাঘানিয়া জাতি আসলে শয়তানের উপাসনা করে। শয়তানকে খুশি করতে পারলেই তারা সর্বোচ্চ শক্তির ধারক হবে। শত শত বছর ধরে এরা লোকচক্ষুর আড়ালে সব করে আসছে। তবে কোনো একটা কারণে শয়তান এদের উপর ভীষণ ক্ষেপে গিয়েছিল। তখন তারা সিদ্ধান্ত নেয় তারা গুনে গুনে 999টা মেয়ে শয়তানের উদ্দেশ্যে বলি দিবে। তাহলেই নাকি শয়তান তাদের উপর খুশি হয়ে সেই সর্বোচ্চ শক্তি তাদের দান করবে। তখন থেকে তারা একের পর এক কুমারী মেয়েদের ধরে নিয়ে যেতে থাকে আর শয়তানের উদ্দেশ্যে বলে দিতে থাকে। হয়তো সেই সংখ্যা পূরণ হতে আর বেশি দেরি নেই। হতে পারে আমি আর তুমি সেই শেষ কুমার। আমি হয়তো হতে পারে আমি হয়তো সেই শেষ কুমারী মেয়ে যাদের বলি দিয়ে জানোয়ারগুলো শয়তানের থেকে অবিনশ্বর শক্তি পাবে। আর তুমি আমাকে বাঁচাতে এসে এখানে ফেঁসে গেছো। এই বলে মেয়েটা হাঁটুতে মুখ গুজে হাউমাউ করে কাঁদতে থাকে। আমি চাচ্ছি মেয়েটার মাথায় হাত বুলিয়ে দিতে, কিন্তু আমার দুই হাতি শক্ত রশি দিয়ে বাঁধা। নিজের জন্য তো দুশ্চিন্তা হচ্ছিলই, সাথে মেয়েটার জন্য খারাপ লাগছিল। নিশ্চয়ই তার মায়ের কথা মনে পড়ছে। আমি নরম গলায় বললাম, কান্না করো না, কোনোভাবেই এদের উদ্দেশ্যেও আমরা সফল করতে দিব না। নিজেকে শক্ত করে ধরো। আস্তে আস্তে করে মেয়েটার মাথা তুললো। চোখ দুটো ফুলে লাল হয়ে আছে, আমার দিকে অবিশ্বাসী দৃষ্টিতে তাকিয়ে বলল, তুমি জানো না এরপর আমাদের সাথে কি হতে চলেছে? ঠিক রাত 3টায় এরা আমাদের শয়তানের উদ্দেশ্যে বলি দিবে। সেখানে আজ তোমার জন্য ওদের সব শেষ হয়ে গেল। তুমি বুঝতে পারছো না কতটা ভয়ঙ্কর কিছু আজ হতে পারে। ওরা এতটা হিংস্র এটা আমি শুনেছিলাম আমার দাদির কাছ থেকে। আমার দাদির মা এদের চোখে ধুলো দিয়ে পালিয়ে আসার পর থেকে তার উত্তরসূরিদের উপর নজর পড়ে রাঘানিয়াদের। আমার ফুপুকেও এরা উঠিয়ে নিয়ে এসেছিল। তার মৃতদেহ পাওয়া যায় ঠিক 2 দিন পর। আর আজ তুমি তখন না আসলে এতক্ষণে বোধ হয় আমাকে। কথা শেষ না করে মেয়েটা 2 হাতে মুখ থেকে অঝরে কাঁদতে লাগলো। বড্ড মায়া হচ্ছিল আমার ওর জন্য। আমি ওকে বললাম, আমার হাতের বাঁধনটা খুলে দাও, তোমার হাত তো খোলাই আছে। তুমি কি ভেবেছো আমি চেষ্টা করিনি? তোমার জ্ঞান ফেরার আগেই অনেকবার চেষ্টা করেছি আমি, কিন্তু এদের এই শক্ত বাঁধন খোলার ক্ষমতা আমাদের মতো মনুষ্য জাতির কারণে। একমাত্র মৃত্যুই হবে এখান থেকে বের হওয়ার পথ। এছাড়া আর কোনো উপায় নেই। আমি কিছুক্ষণ চুপ করে থাকলাম। এরপর চোখ সরু করে মেঝের দিকে তাকিয়ে বললাম, ওদের উদ্দেশ্য কোনোভাবেই সফল করা যাবে না। তুমি কি কোনো উপায় জানো না এদের ধ্বংস করার? তোমার দাদি কি কিছুই বলেননি যে কোনো উপায় আছে? আমতা আমতা করে মেয়েটা বলল, কিন্তু সেটা তো আমাদের দ্বারা কোনোদিন সম্ভব নয়। আমি ঝট করে মেয়েটার দিকে তাকালাম, অসহিষ্ণু হয়ে বললাম, সে যেমনই হোক বলো আমাকে। মেয়েটা কিছু বলতে যাবে তার আগেই দরজায় খুট করে একটা শব্দ হলো। মেয়েটা ভয়ে আড়ষ্ট হয়ে আমার কাছে সরে এলো। আমি জোরে জোরে নিঃশ্বাস ফেলতে লাগলাম। কি হতে যাচ্ছে আমি জানি না, শুধু জানি এদের উদ্দেশ্য কোনোদিন সফল হতে দেওয়া যাবে না। আমি হাত মুষ্টিবদ্ধ করলাম। দরজায় একটা নেকড়ে সদৃশ জন্তুর কালো ছায়া পড়ল। দর্শক, পরবর্তী ঘটনা আমরা এখনো পাইনি। আমাদের কাছে ঘটনা আসা মাত্রই, যেহেতু এটি অনেক বড় একটি ঘটনা, লিখতেও সময় লাগছে, আমাদের কাছে পরবর্তী ঘটনাটি আসা মাত্রই আমরা আপনাদের সাথে শেয়ার করব।
সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর অবশ্যই ঘটনাটি যদি ভালো লেগে থাকে কমেন্ট করবেন, খারাপ লাগলেও আমাদের জানাবেন। যেহেতু আমাদের নতুন একটি চ্যানেল, সবাই আমাদেরকে সাপোর্ট করে পাশে থাকবেন ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।